সিনেমার আরেক নাম হলো বিশ্বাস। অনেক সময় একজন নায়ক ১০ জনকে মেরে ফেলে, কিন্তু আমাদের মনে হয় কিছু একটা মিসিং। আবার কখনো সেই নায়ক ১০০ জনকে মারলে দর্শক উত্তেজিত হয়। ঠিক এই কাজটাই করেছে নানি। যখন নানি ১৫০ জনকে মারছে, তখন আমাদের মনে হচ্ছে হ্যাঁ, নানি এটা পারেই। বন্ধুরা, আজকে আমরা বিশ্লেষণ করতে চলেছি হিট দ্য থার্ড কেস সিনেমাটি, যা সম্প্রতি হলে মুক্তি পেয়েছে। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম নতুন আর টাটকা কন্টেন্ট আপনারা সবার আগে পান। গল্পের শুরু হয় এসপি অর্জুন সরকারকে নিয়ে। অর্জুন সরকার তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যে কারণে তাকে আদালতে তলব করা হয়। অর্জুন সত্যিই অপরাধ করেছে, কিন্তু হাতে কোনো প্রমাণ নেই। আদালত তাকে 10 দিন সময় দেয় প্রমাণ জোগাড়ের জন্য। এর মধ্যে অর্জুনকে থাকতে হবে সেন্ট্রাল জেলে, এমন এক জেল যেখানে অর্ধেকেরও বেশি কয়েদিকে অর্জুন নিজেই জেলে ঢুকিয়েছে। সেই জেলে একদিন এক আসামি অর্জুনকে খুন করতে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকজন এসে তাকে বাঁচায়। সেই ব্যক্তি জানতে চায় অর্জুনের গল্পটা কি, সে কিভাবে এখানে এলো। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি অন্ধ্রপ্রদেশের গভীর জঙ্গল, সেখানে অর্জুন সরকার তার গাড়ি নিয়ে ঢুকছে। গাড়ির ভেতরে অচেতন অবস্থায় এক ব্যক্তি। অর্জুন তাকে জঙ্গলের মধ্যে উল্টো করে ঝুলিয়ে ভয়ানকভাবে খুন করে, এবং সেই পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করে রাখে। পরের দিন দেখা যায় নাগেশ্বর রাও নামে এক অফিসার তার টিমকে বলছে আজ ওই নতুন এসপি অর্জুন সরকার যোগ দিতে আসছে। অর্জুন প্রথম দিনে পেয়ে যায় এক জটিল কেস। জঙ্গলের মধ্যে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজার ব্যাপার হলো এই খুনটা অর্জুন নিজেই করেছে, আর সেই কেসের তদন্তের দায়িত্ব তার উপর পড়েছে। অর্জুন তার সহকর্মীকে বলে কেউ খুব পরিকল্পিতভাবে এই খুনটা করেছে। অর্জুনের সঙ্গে রয়েছে বর্ষা, দিবাকর, 2 জন মেধাবী পুলিশ অফিসার। এরপর গল্পে উঠে আসে অর্জুনের অতীত। সে খুব রাগী স্বভাবের, ছোটবেলায় মাকে হারিয়ে বাবার হাতে বড় হয়েছে। ঠিকমতো পারিবারিক পরিবেশ না পাওয়ায় সবসময় মেজাজ গরম থাকে। সে রাগের কারণেই তার মানসিক চিকিৎসাও চলছে, এজন্য অর্জুন এখনও সিঙ্গেল। এরপর একদিন অর্জুনের দেখা হয় মৃদুলা নামে এক মেয়ের সঙ্গে। অর্জুনের বাবা এক ডেটিং অ্যাপে তার প্রোফাইল খুলে দিয়েছিল, আর সেখানে মৃদুলার সঙ্গে দেখা। অর্জুন মৃদুলাকে স্পষ্ট বলে দেয় এই প্রোফাইল সে নিজে খুলেনি, সবই বাবার কাজ। কিন্তু মজা করে বলে সে যদি জানতো এত সুন্দর মেয়ে এই অ্যাপে থাকে তাহলে অবশ্যই প্রোফাইল খুলতো। মৃদুলা অবশ্য অর্জুনের সাহস আর সরলতা ইমপ্রেস হয়ে যায়, এর কারণ অর্জুন ওর সঙ্গে শুধুই সত্য কথা বলছিল। এরপর কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়। আবার অন্ধ্রপ্রদেশের জঙ্গলের গভীরে অর্জুন সরকার একজন মানুষকে নিয়ে আসে। সে তাকে উল্টো ঝুলিয়ে দেয়, কিন্তু যখন সে খুন করার জন্য এগোতে থাকে, হঠাৎ তখন অর্জুনের উপর আক্রমণ হয়। কেউ একজন তার দিকে গুলি ছুটতে শুরু করে। প্রথমে মনে হচ্ছিল কোনো গ্যাংস্টারের কাজ। এবারের পেছনে ছিল বর্ষা, অর্জুনের উপর গুলি চালাচ্ছিল বর্ষা নিজেই। এর কারণে বর্ষার মনে সন্দেহ হয় অর্জুনের উপর, কিন্তু অর্জুন কোনো দেরি না করে বর্ষাকে ধরে ফেলে এবং একটি চেয়ারে বেঁধে ফেলে। বর্ষার মনে হচ্ছিল অর্জুন হয়তো পুলিশের ছদ্মবেশে এক সাইকো কিলার, কিন্তু অর্জুন তাকে একটি গল্প শোনাতে চায়। অর্জুন ওখানে বর্ষাকে জানায় কয়েক মাস আগে তার পোস্টিং ছিল জম্মু কাশ্মীরে। যখন সে সেখানকার দায়িত্বে ছিল, তখন এক ভয়ঙ্কর কেস তার হাতে আসে। একজন মানুষকে উল্টো ঝুলিয়ে তার গলায় ছুরি চালিয়ে খুন করা হয়েছিল, এবং মৃতদেহ থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছিল। এমন ভয়ানক অপরাধ অর্জুন এর আগে কখনো দেখেনি। যেভাবে সে মানুষটিকে মারা হয়েছিল তা দেখে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু কিভাবে এই ঘটনা তদন্ত শুরু করা যায় তা নিয়ে বড় সমস্যা হচ্ছিল। কোনো প্রমাণে ছিল না খুনিকে খুঁজে বের করার জন্য। একমাত্র লিড ছিল গাড়ির টায়ারের দাগ, কিন্তু তীব্র তুষারপাতে সেই দাগও ঢেকে গিয়েছিল। পরে বরফ গলানোর পর আবার সে টায়ারের চাপগুলো স্পষ্ট হয়ে ওঠে। এরপর পুলিশ সে টায়ারের সূত্র ধরে তদন্ত শুরু করে। টায়ারের দাগ থেকে বোঝা যায় গাড়ির টায়ারগুলো একেবারে নতুন, আর তদন্তে জানা যায় সম্প্রতি 3 জন মানুষ নতুন টায়ার কিনেছে। অর্জুন তাদের কাছে গিয়ে একে একে জেরা করতে থাকে এই 3 জনের মধ্যে কে অপরাধী। প্রথম 2 জনের কাছ থেকে কিছুই মেলেনি, কিন্তু যখন সে 3য় জনের কাছে পৌঁছায় তখন হঠাৎ করে সেই এলাকার লোকেরা অর্জুনের উপর আক্রমণ করে বসে। 4-5 জন মিলে তাকে নির্মমভাবে মারতে থাকে, কিন্তু অর্জুনও পাল্টা আঘাত করে এবং তাদের দমন করে ফেলে। শেষমেশ ওদের মধ্য থেকে আদিল নামের একজনকে গ্রেপ্তার করে, কারণ আদিলও সেই ব্যক্তি যে ওই মানুষটাকে উল্টো ঝুলিয়ে খুন করেছিল। অর্জুন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আদিল কেন এমন ভয়ানক খুন করলো, কিন্তু আদিল মুখ খোলে না। অর্জুন তাকে কঠিনভাবে জেরা করে, এমনকি টর্চারও করে, কিন্তু তবুও আদিল কিছুই বলে না। এরপরের দিন অর্জুন যখন টিভিতে খবর দেখছিল, তখন হঠাৎ এক রিপোর্টে তার চোখ আটকে যায়, যা দেখে সে স্তব্ধ হয়ে যায়। বিহারে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, উল্টো ঝুলিয়ে গলায় ছুরি চালিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হয়েছে, ঠিক যেভাবে আদিল খুন করেছিল। অর্জুন হতবাক হয়ে যায়। আদিল তো এখানে পুলিশের হেফাজতে আছে, তাহলে বিহারে ওই খুনটা কে করলো?
এখন অর্জুন গভীর চিন্তায় পড়ে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, দুজন মানুষকে একই প্যাটার্নে কে মারছে? অথবা এদের কোনো গ্যাং থাকতে পারে। না হয় আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আসল সত্য তখনই জানা যাবে যখন অর্জুন বিহারে যাবে। বিহারেও সেই খুনি ধরা পড়েছে, যে মানুষটিকে উল্টো ঝুলিয়ে হত্যা করেছিল। অর্জুন এক মুহূর্ত দেরি করে না। সে তৎক্ষণাৎ বিহারে গিয়ে সেই খুনিকে ধরে ফেরত আনার চেষ্টা করে, কিন্তু মাঝপথেই মাওবাদীরা হামলা চালায়। কারণ সেই খুনি আসলেই মাওবাদীদের সঙ্গে জড়িত ছিল। তবুও অর্জুন সাহস হারায় না। সে নিরাপদে সেই খুনিকে কাশ্মীরে নিয়ে আসতে সক্ষম হয়। অর্জুন এবারও সেই খুনিকে ভয়ঙ্করভাবে টর্চার করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই লোকটিও আদিলের মতোই কোনো কথা বলছিল না। অর্জুন বুঝে উঠতে পারছিল না আসলে কি হচ্ছে এখানে। হঠাৎ তার নজর পড়ে একটি সিটিকে চিহ্নের উপর। বিহারের খুনির দেহ সেই সিটিকে খোদাই করা ছিল। অর্জুন তখন সিটিকে নিয়ে খোঁজখবর শুরু করে। আস্তে আস্তে রহস্যের জট খুলতে থাকে। অর্জুন অনেক কিছুই জানতে পারে। মূলত সিটিকে হলো একটি ডার্ক ওয়েবসাইট, যার পুরো নাম ক্যাপচার টর্চার অ্যান্ড কিলিং। এটা এক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে সাইকোপ্যাথ মানুষরা কোনো মানুষকে খুন করার পর ভিডিও আপলোড করে। সিটিকের মেম্বার হতে গেলে দুজন মানুষকে খুন করতে হয় এবং সেই খুনের ভিডিও আপলোড করতে হয়। আর এই প্ল্যাটফর্মের মেম্বাররা বছরে একবার গোপন মিটিং করে, যেখানে তারা এইসব ভয়ঙ্কর কাজের উৎসব পালন করে। এইসব জানার পর অর্জুন আবার বিহারের খুনি আর কাশ্মীরের খুনিকে জেরা করতে শুরু করে। অর্জুন এবার তাদের টর্চার করতে থাকে। সেই পরিস্থিতিতে একসময় এক খুনি পুলিশ অফিসারের পিস্তল কেড়ে নিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কাশ্মীরের মানুষজন এমনিতে রেগেছিল অর্জুনের ওপর। এই ঘটনা দেখার পর পুরো পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। শেষমেশ অর্জুন সরকারের ট্রান্সফার হয়ে যায় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে পৌঁছেই অর্জুন একটি প্ল্যান করে। সেও দুজন মানুষকে মারবে, সেই ভিডিও আপলোড করবে সিটিকেতে, আর এই ভয়ঙ্কর গ্রুপের মেম্বার হবে। এখানে গল্প আবার বর্তমানের দৃশ্যে ফিরে আসে। বর্ষা অর্জুনকে প্রশ্ন করে, সিটিকের মেম্বার হতে আপনি নিরীহ মানুষদের কেন খুন করছেন? অর্জুন উত্তর দেয়, ওরা কেউ নিরীহ নয়। এই যে লোকটাকে তুমি দেখছো, সে 4 বছরের এক শিশুকে 8 দিন ধরে দর্শন করেছিল। আমি যদি ওকে জেলে পাঠাই, কয়েক বছর পর বেরিয়ে আসবে। আমি তা হতে দেব না। ওদের শেষ করতেই হবে। এরপর অর্জুন দুজন মানুষকে খুন করে এবং সেই ভিডিও সিটিকেতে আপলোড করে দেয়। ঠিক তখনই সিটিকেতে আর একটি নতুন ভিডিও আপলোড হয়। ভিডিওতে দেখা যায় একজন লোক এক মহিলাকে ভয়ঙ্করভাবে ঝুলিয়ে খুন করছে। জায়গাটা চিহ্নিত করা হয় এটি রাজস্থানের জয়পুরের ঘটনা। পুলিশ জানতে পারে এই খুনি এখন পর্যন্ত একজনকে খুন করেছে, অর্থাৎ সে আরেকজনকে খুন করতে চলেছে। অর্জুন এবার সতর্ক হয়ে ওঠে। অর্জুন জয়পুরে পৌঁছে খুনিকে খুঁজতে শুরু করে, যাতে সে আর কোনো হত্যাকাণ্ড ঘটাতে না পারে। ধীরে ধীরে অনুসন্ধান চালাতে গিয়ে অর্জুন খুনিটিকে খুঁজে পায়। খুনি এখন জঙ্গলের দিকে পালাচ্ছিল, আর অর্জুনও তার পিছনে ছুটে চলে। কিন্তু এই খুনি খুবই চতুর ছিল, যে কারণে সে অর্জুনের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এমন সময় তার বসের একটি কল আসে, যিনি জানতে চান সে কোথায় আছে। তখন খুনি উত্তর দেয়, আমি আসছিলাম, কিন্তু পথের মধ্যে একটা সাপের সাথে দেখা হয়ে গিয়েছিল। তাকে মারার পরে আমি কাজ শেষ করে আসছি। খুনি যখন সেই মেয়েটিকে মারতে যাচ্ছিল এবং অর্জুনকে মারতে যাচ্ছিল, তখন অর্জুন তাকে ধরে ফেলে এবং বলে সাপটা মরা না, একটু দূর থেকে চেক করা উচিত ছিল। এরপর অর্জুন মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এখন অর্জুন জানতে পারে সে যে দুটি ভিডিও আপলোড করেছিল, সেই কারণে সে সিটিকে সদস্য হয়ে গেছে এবং শীঘ্রই অ্যানুয়াল ডে আসছে, মানে বছরে একবার সিটিকে সদস্যরা একত্রিত হতে যাচ্ছিল। অর্জুন তার সর্দারকে সব কিছু জানিয়ে বলে, যে জায়গা তারা একত্রিত হতে যাচ্ছে আমি সেখানে যাব, কিন্তু সিটিকে সদস্যরা তাদের সদস্যদের রেলওয়ে স্টেশন থেকে পিক আপ করবে। কিছু নিয়মও রয়েছে, তারা তাদের ফোন আনতে পারবে না এবং তাদের সঙ্গে কেউ আসতেও পারবে না। কিন্তু অর্জুন ঠিক করে নেয় যে সে সেখানকার আসল বিষয়টি উদ্ঘাটন করবে, তাই তাকে একটি টিম দেওয়া হয়। কিন্তু জানা যায় যে অর্জুনের টিমে মৃদুলা সঙ্গী হয়েছে। মৃদুলা আসলে একজন পুলিশ অফিসার এবং সে অর্জুনের উপর নজর রাখছিল। আর সত্য কথাটি হলো, মৃদুলা অর্জুনকে ভালোবাসে এবং অর্জুনও তার প্রতি আকৃষ্ট, কারণ কলেজের সময় থেকে মৃদুলা অর্জুনের প্রেমে পড়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল একদিন সে পুলিশ হবে। অর্জুন এবং তার টিম দিবাকর, বর্ষা এবং মৃদুলা সহ যখন রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে অর্জুনকে নিতে আসা গাড়িটি একটা নয়, বরং 3টি গাড়ি এসেছে। এই 3টি গাড়ি আলাদা আলাদা রুটে চলে যায়। মৃদুলা, বর্ষা এবং দিবাকর তাদের পিছনে চলে যায়, কিন্তু তারা কিছুই পায় না, কারণ এই 3টি গাড়ির মধ্যে অর্জুন ছিল না। তারা খুবই চতুরভাবে অর্জুনকে অন্য এক রুটে নিয়ে চলে যায়। অর্জুন যখন সিটিকে রাস্তানায় পৌঁছায়, তখন দেখা হয় আলফা নামক এক ব্যক্তির সঙ্গে, যিনি সিটিকে চালান। অর্জুন সেখানে নিজের নাম এজে বলে পরিচয় দেয়। অর্জুন দেখে সেখানে প্রায় 150 জন সাইকোপ্যাথ কিলার রয়েছে, আর যে 4 জন নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে ওদের মধ্যে একজন অর্জুন।
এসব কিলারের সামনে ধান্না নামক এক মেয়েকে নিষ্ঠুরভাবে মারা হয়, কিন্তু অর্জুন জানে তাকে তার টিমকে খবর দিতে হবে, কারণ সে একা এত সব খুনিদের সাথে লড়তে পারবে না। তখন সে একটি সেলে গিয়ে অনেক বন্দি লোককে দেখে। সেখানে এক নারী অর্জুনকে বলে, তুমি বাঁচবে না, পুলিশ এখানে দ্রুত পৌঁছে যাবে। তখন অর্জুন তার মস্তিষ্ক চালায়, সে কোনোভাবে তার টিমকে খবর দেওয়ার চেষ্টা করে এবং এক বড় বিস্ফোরণ ঘটিয়ে দেয়। বিস্ফোরণ দেখে আলফা বুঝে যায় যে কিছু একটা গড়বড় আছে। সে সবার সামনে এসে বলে, যে 4 জন আমি এখানে নিয়ে এসেছি তাদের মধ্যে একজন পুলিশ, কারণ আজ পর্যন্ত এখানে এমন কোনো বিস্ফোরণ ঘটেনি। আর যাদের এখানে আনা হয়েছে তাদের মধ্যে একজন আছে যে আমাদের পেছন পেছন আসছিল, তার নাম দিবাকর, আর সে পুলিশ। কিন্তু আলফা বিনোদন চায়, তাই সে ওই 4 জনকে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য দেয়। কিন্তু শেষমেশ অর্জুন এই যুদ্ধে জয়ী হয়। আলফা বলে, যেভাবে তুমি টেকনিক ব্যবহার করে ওদের মারছ, এতে এটা প্রমাণিত হচ্ছে যে তুমি আসলেই পুলিশ। কিন্তু অর্জুন এই কথা অস্বীকার করে। পরে দিবাকরও সেখানে পৌঁছায় এবং সবাইকে সামনে এনে তারা একটা 8 বছরের মেয়েকে মারার প্রস্তুতি নেয়। কিন্তু অর্জুন আর এটি সহ্য করতে পারে না। যখন ওই 8 বছরের মেয়েকে মারতে যাচ্ছিল তখন অর্জুন সেখানে দাঁড়িয়ে থাকে এবং যে ব্যক্তি মেয়েটিকে মারতে যাচ্ছিল তার 2টি হাত কেটে দেয়। এরপর অর্জুন পুরোপুরি প্রস্তুত হয় 150 জন মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। আলফার সমস্ত লোক এখন অর্জুনের পেছনে পড়ে যায় এবং বলাই যায় তারা ছিল 150 জন সাইকোপ্যাথ কিলার। তারা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু অর্জুন তাদের সকলের সাথে লড়াই শুরু করে। অর্জুন মেয়েটিকে বাঁচানোর পাশাপাশি দিবাকরও তার সাথে সহযোগিতা করে। অর্জুন 150 জনের মধ্যে প্রায় 100 জনকে নিধন করে দেয়, কিন্তু শেষের 50 জনের সাথে তার অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় সিনেমার হিরো হিট দ্য সেকেন্ড গেস ছবির আদি শেষ নামে এক চরিত্র এন্ট্রি নেয়। আদি অর্জুনের পূর্ণ সমর্থন দেয় এবং বাকিদের মারতে সহায়তা করে। শেষ পর্যন্ত যখন অর্জুন আলফাকে মারতে যাচ্ছিল তখন আলফা অর্জুনকে বলে, তুই আমাকে মারলে সন্তুষ্টি পাবি না, কারণ মানুষের জীবন তখনই নেওয়া উচিত যখন তার চোখে ভয় বা কষ্ট থাকবে, কিন্তু আমার চোখে তুই এই দুইটাই দেখতে পাসনি। তখন অর্জুন আলফাকে জানায়, জয়পুর আমি যাকে মেরেছি সে তোর ভাই ছিল। এটা শুনে আলফা খুব কষ্ট পায় এবং পরের মুহূর্তে অর্জুন আলফাকে গুলি করে মেরে ফেলে। সিনেমার শেষে বলা হয় যে সিটিকে সদস্যরা তাদের হত্যা করত, ওদের অঙ্গগুলো আলফাকে দেওয়া হতো, আলফা এই অঙ্গগুলো বিদেশে বিক্রি করত। স্যামুয়েল জোসেফ নামের একজনের সাথে তার অঙ্গ বিক্রির চুক্তি ছিল এবং এই অঙ্গগুলি দিয়ে তারা এমন এক ড্রাগ তৈরি করছিল যার মাধ্যমে বিদেশিরা আরও শক্তিশালী হয়ে উঠছিল। এছাড়াও বলা হয় যে আলফার কাছে যে ধান্না নামের মেয়ে নিহত হয়েছিল সে ছিল একজন পুলিশ অফিসার এবং তার মৃত্যু ছিল সম্মানের যোগ্য, কারণ অর্জুনের আগেই ধান্না আলফার কাছে পৌঁছেছিল। সিনেমার শেষের দিকে আরও একটি বিষয় প্রকাশ পায় যে কেন অর্জুন সেন্ট্রাল জেলকে বেছে নিয়েছিল। সেন্ট্রাল জেলে স্যামুয়েল জোসেফ বন্দী ছিল এবং অর্জুন চেয়েছিল যে সে স্যামুয়েল জোসেফকে সেখানে গিয়ে হত্যা করবে। অর্জুন স্যামুয়েলকে তার সমস্ত গল্প বলার পর স্যামুয়েলকে হত্যা করে। সিনেমার শেষে হিট দ্য ফোর্থ নামক সিনেমার ঘোষণা করা হয়, যেখানে প্রধান চরিত্রে সুপারস্টার কার্তি থাকবেন। বন্ধুরা, এই সিনেমাটি তার কৌশলের জন্য বেশ ভালো। এতে কোনো মাস্টার স্টোরি নেই, কিন্তু অসাধারণ কনভিকশন এবং দারুণ ট্রিটমেন্ট রয়েছে। সিনেমাটি তার প্রথম প্রেম থেকেই আপনাকে আকর্ষণ করে, যখন নানি নিজে জেলে থাকে এবং এরপর যা ঘটে তা আপনাকে চমকে দেয়। দ্বিতীয় অর্ধে এটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং অনেক র অ্যাকশন থাকে যা আপনাকে হতভম্ব করে দেয়। এটি মার্কো বা অ্যানিমেলের প্রোম্যাক্স ভার্সনের মতো বলা যেতে পারে, কারণ এখানে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। নানি অ্যাকশন দৃশ্যে অসাধারণ কাজ করেছেন এবং তার অভিনয় নিঃসন্দেহে চমৎকার। আপনি তাকে দেখে মনে করবেন যে তিনি একাই 150 জন মানুষকে পরাজিত করতে পারবেন। তার শরীরী ভাষা, ডায়লগ ডেলিভারি সব কিছুতে নানি প্রচুর পরিশ্রম করেছেন, কারণ নানি নিজে এটি হিন্দিতে ডাব করেছেন। শ্রীনিধি শেট্টিও তার চরিত্রের সাথে পুরোপুরি সঠিক আচরণ করেছেন। তিনি পুলিশ অফিসারের ভূমিকা দুর্দান্ত ছিলেন। সুর শ্রীনিবাসও ভালো কাজ করেছেন এবং প্রতীক বব্বরের কাজও ঠিক ছিল, কিন্তু আরও ভয়ঙ্কর ভিলেন হলে সিনেমাটি আরও উপভোগ্য হতো। শৈলেশ কোলানো সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন এবং তার কাজ ভালো ছিল। হিট দ্য থার্ড কেস সিনেমায় নানি এসপি অর্জুন সরকারের চরিত্রে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। তাদের অভিনয় সবাইকে অবাক করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের শক্তিশালী লুকও গভীর ছাপ ফেলেছে। শ্রীনিধি শেট্টি তার চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। সিনেমায় এমন কিছু দৃশ্য রয়েছে যা আপনি হয়তো দেখতে পারবেন না, কারণ সেগুলো অত্যন্ত যন্ত্রণা সহকারে করা হয়েছে। নানির অভিনয় এবং শৈলেশের পরিচালনা সেগুলিকে এক ভিন্ন স্তরে নিয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আপনাদের জন্য এমন নতুন এবং বেস্ট কন্টেন্ট আসতে থাকে। তাহলে আরেকটি অসাধারণ ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।